মাস্টার মাইন্ড হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন, সেই মাহফুজ আলমের পদত্যাগ এবং একই সাথে দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে নৈরাজ্য সৃষ্টিকারী উপদেষ্টা, যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশের অনৈক্যের মাস্টার মাইন্ড হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন, সেই মাহফুজ আলমের পদত্যাগ এবং একই সাথে দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ। এছাড়া উত্তরে একজন জঙ্গি নিষিদ্ধ সংগঠনের নেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আসিফ মাহমুদ নিয়োগ দিয়েছেন। এই তিনজনের পদত্যাগের দাবিতে আজকে যুব অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ। সংগ্রামে উপস্থিতি, আমরা শুরু থেকেই বলে আসছি কোনোভাবেই এই সরকার অনিশ্চিতকাল ক্ষমতায় থাকতে পারবে না। সরকারকে একটি রোডম্যাপ প্রকাশ করতে হবে, কিন্তু সরকার এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ প্রকাশ করে নাই। সরকার কি করতে চায়, সরকারের পরিকল্পনা কি আপনারা কেউ জানেন? জানেন? একটু জোরে বলেন না জানেন? আমরা কেউ সরকারের পরিকল্পনা জানি না। একটি রাষ্ট্র কি এইভাবে অনিশ্চিত গন্তব্যের পথে হাঁটতে পারে বন্ধুগণ? একটি রাষ্ট্রকে পরিকল্পনা মাফিক চলতে হয়। এই সরকারের বয়স এখন 10 মাস। 10 মাসেও তারা এখনো পর্যন্ত গণহত্যার বিচারটা শুরু করতে পারে নাই। 10 মাসেও রাষ্ট্র সংস্কার শুরু করতে পারে নাই। আজকে একজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেছেন শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা চেয়ারে বসি নাই। আমার প্রশ্ন হলো, তাহলে কি চেয়ারে বসেছেন ওই নসরুল হামিদ বিপুল লুটপাটের সম্পদ পাহারা দেওয়ার জন্য? গণমাধ্যমে নিউজ এসেছে না, ইনক্লাবে নসরুল হামিদ বিপুল লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে আমাদের সৈয়দা রিজওয়ানা হাসানের হাজবেন্ড। আমার বক্তব্য না, গণমাধ্যমে এসেছে এই যে উপদেষ্টার স্বামীরা আজকে আওয়ামী লীগের লুটেরা বিপুদের লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে। এর নাম কি রাষ্ট্র সংস্কার? আব্দুল হামিদ তিনি দেশ ছেড়েছেন, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে থাকার পরে নিরাপদে দেশ ছেড়েছে, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? শেখ পরিবারের একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? শেখ হাসিনাকে ভারত থেকে কবে কখন ফিরে আনা হবে আমরা সেইটার কোন বন্দোবস্ত লক্ষ্য করছি না। এইটার নাম কি গণহত্যার বিচার? একটি ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা পুতু করে বিচার করছেন। আমরা বলেছিলাম 10টা ট্রাইব্যুনাল গঠন করেন। যদি একটার মাধ্যমে বিচার করতে 10 বছর লাগে, তাহলে 10টার করলে বিচার করতে 1 বছর লাগবে। আমাদের কথা শোনেন নাই, পুতু করে বিচার করছেন। আর এখন বলছেন রাষ্ট্র সংস্কার গণহত্যার আগে কোন নির্বাচন নয়। আমরাও তো বলি নাই রাষ্ট্র সংস্কার ছাড়াই নির্বাচন দিয়ে দেন, আমরাও তো বলি নাই গণহত্যার বিচার ছাড়া নির্বাচন দিয়ে দেন। কিন্তু 10 মাসে কি করেছেন তার জবাব দিতে দেন। আপনারা 10 মাসে কি করেছেন? আর যখন আমরা হিসাব চাই, জবাব দিতে চাই, তখন বলা হচ্ছে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই বাংলাদেশের একজন নাগরিক বলে নাই আপনাকে পদত্যাগ করতে হবে। কেউ বলেছে বন্ধুগণ? আমরা বলেছি তিনি একমাত্র খেলোয়াড়, তার খেলার উপর ভিত্তি করে এখনো পর্যন্ত রাষ্ট্র টিকে রয়েছে। কিন্তু বন্ধুগণ, টিম মেম্বাররা যদি ভালো না খেলে ওই খেলায় কি দেখা যায়? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি ম্যান অব দ্য ম্যাচ হচ্ছেন,
ম্যান অফ দ্য সিরিজ হচ্ছেন, কিন্তু বাকি যে টিম প্লেয়ার তারা ভালো খেলতেছেন না, যে কারণে আমরা সিরিজ জিততে পারছি না। আমরা এখনো পর্যন্ত কোন সিরিজ জিতে নাই। 10 মাসে এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কার শুরু হয়নি। এই কারণে হতাশার জায়গা থেকে নাকি এনসিপির নেতাদের কাছে এবং এনসিপির উপদেষ্টাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন, আমি আর এই চেয়ারে থাকতে চাই না। মানব জমিনে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়েছে, তিনি বলেছেন গণ অভ্যুত্থানের নেতাদেরকে সংযত হতে হবে, তাদেরকে আন্তরিক হতে হবে। তারা যদি সংযত আচরণ না করে তাহলে তিনি পদত্যাগ করবেন। কাদের উপর ক্ষুব্ধ হয়েছেন তিনি? ওই এনসিপির নেতাদের উপরে। এই যে নির্বাচন কমিশন, এই কমিশন কে গঠন করেছে? আমাদের প্রধান উপদেষ্টা তার নির্দেশনায়, তার তত্ত্বাবধানে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম এনসিপির নেতারা তাদের এনসিপির উপদেষ্টাদের পরামর্শে, মানে আসিফ মাহমুদ এবং মাহমুদ আলমের পরামর্শে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছে। এই খবর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জেনে গিয়েছেন। এই কারণে তিনি বলেছেন যে তোমরাই তো অন্যান্য দল সংগঠনের আন্দোলনের পথ দেখিয়ে দিয়েছ, তোমরা যমুনা ঘেরাও করেছ, এরপরে বাকিরা যমুনা ঘেরাও করতে এসেছে। তাহলে আপনারা বলেন, প্রিয় সাংবাদিক ভাইরা, উপস্থিত বন্ধুগণ, ডক্টর ইউনূস স্যার কাদের উপর ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করতে চেয়েছে? আমাদের উপরে? তাদের উপরে, এনসিপির নেতাদের উপরে। এই কারণে তারা নাহিদ ইসলাম এসেই বলল স্যার পদত্যাগ করতে চান, এরপরে অন্যান্য এসে বলল স্যার পদত্যাগ করতে চান, শেষ রাতে এসে বলল তারা আবার বলল না স্যার পদত্যাগ করতে চান না। এই যে পদত্যাগের নামে নাটক করা হলো, এই নাটক কেন করা হলো আমরা সেই প্রশ্ন করতে চাই। আমরা তো শুরু থেকে বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করবেন না। তিনি যে দায়িত্ব নিয়েছেন তাকে অবশ্যই সেই দায়িত্ব শেষ করতে হবে। দায়িত্ব শেষ করার আগে তিনি পদত্যাগ করতে চাইলেও আমরা তাকে পদত্যাগ করতে দিব না। তার উপরে আমাদের আস্থা বিশ্বাস রয়েছে, তাকে আমরা সেই দায়িত্ব দিয়েছি। তিনি বাংলাদেশের সম্পদ, তিনি 18 কোটি মানুষের নেতা। ইউনূস স্যার আপনাকে আমরা ছাড়বো না, আপনাকে আমরা পদত্যাগ করতে দিব না। আপনারা যারা উপদেষ্টা পরিষদে অন্যান্যরা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা ভালো হয়ে যান। আপনারা গুলিবাজি করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নির্বাচন নিয়ে বিভ্রান্ত করছেন। এই যে এত সংস্কার, এগুলো কেন? একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। বাংলাদেশের শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। যদি নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে থাকত তাহলে কি শেখ হাসিনার পয়দা হতো? ফাঁসিবাদের পয়দা হতো? হতো না। সুতরাং নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই কথা বললেন না যে শুধুমাত্র নির্বাচন করার জন্য ক্ষমতায় বসে নাই, শুধু এই কথা বললে আপনারা পার পাবেন না। আমরাও রাষ্ট্র সংস্কার চাই, কিন্তু পারেন নাই। 10 মাসে কিচ্ছু করতে পারেন নাই, শুধু নিজেদের আখের গোছা গোছাইছেন, সম্পদ অর্জন করেছেন। আওয়ামী লীগের লুটেরা সম্পদ সেটির পাহারা দিয়েছেন। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করার দাবিতে আমরাই গণ অধিকার পরিষদ 64 জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। এই ঢাকার রাজপথে অসংখ্য মিছিল করেছি, প্রোগ্রাম করেছি, সাংবাদিক ভাইরা সাক্ষী। কিন্তু কেন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাবিনেটে উপস্থাপন করা হয়েছিল সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে? এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে খসড়া, সেখানে সেই দাবি বা বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু কেন ক্যাবিনেটে পাশ হলো না? কেন? আপনারা যদি আওয়ামী লীগকে তখনই নিষিদ্ধ করতেন তাহলে তো এই আন্দোলনটা হইত না। আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। এই কারণে আজকে মানুষ তার দাবি দেওয়া আদায় করার জন্য রাজপথে নামছে। সংগ্রামী সাথী বন্ধুগণ,
আমি বক্তব্য শেষ করব। তার আগে দুটি কথা বলতে চাই। দেশ এখন গভীর সংকটের মধ্যে রয়েছে। মানবিক করিডর এইটা নিয়ে এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য দিয়েছে। আর এই কারণে আজকে কনফিউশন তৈরি হয়েছে, জটিলতা তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দর নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আপনারা বলছেন বাংলাদেশের কোম্পানিগুলো লুটেরা, বাংলাদেশে বিদেশ থেকে ভাড়া করে এনে কোম্পানিকে দায়িত্ব দিতে হবে। তাহলে এই কোম্পানিগুলো লুটেরা কোম্পানি, তাদেরকে বিলুপ্ত ঘোষণা করেন, বাতিল করে দেন। আর একটি কথা, এদেশের মানুষ যদি খারাপ হয়ে থাকে তাহলে এক কাজ করেন, আপনারা যেহেতু পারতেছেন না, এই বিদেশ নির্ভর উপদেষ্টারা আপনারা তো পারতেছেন না, তাহলে ওই আমেরিকা থেকে ইউরোপ থেকে উপদেষ্টা হায়ার করে আনেন, তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন। আপনারা তো তাই করতেছেন। আজকে কই থেকে কি আসতেছে আমরা বাংলাদেশের মানুষ জানি না। এই মানবিক করিডর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র আমরা মানতে পারি না। আমাদের স্পষ্ট কথা, যে সকল কোম্পানি বিতর্ক মুক্ত, সেই কোম্পানিগুলোকে চট্টগ্রাম বন্দরের কাজ দিতে হবে। দেশের সম্পদ দেশেই রাখতে হবে। যদি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয়, আপনারা বিদেশ থেকে টেকনিশিয়ান ভাড়া করেন, কিন্তু আমার দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোন সিদ্ধান্ত আমরা মানব না। মানবিক করিডর আমরা মানি নাই, ভবিষ্যতে মানব না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এরকম কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কেন, আগামীতেও যে সরকার আসবে সেই সরকার সেই সিদ্ধান্ত নিতে পারবে না। আমরা দেখেছি এই যে বিজনেস সামিট আমাদের বলা হলো যে বিদেশ থেকে হাতি আসতেছে, মানে বিনিয়োগ আসতেছে। এখনো পর্যন্ত কে কে বিনিয়োগ করেছে? দুদিন পর পর আন্দোলন, যমুনা ঘেরাও, শাহবাগ ঘেরাও, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন, উল্টো অবরোধ। বিদেশিরা এগুলো দেখে না? তাদের এজেন্ট কে দেশে নাই? তাদের গন্ধ সংস্থা নাই? একটি অস্থিতিশীল রাষ্ট্রে কোন বিদেশি এসে বিনিয়োগ করবে না। এটা একটা কমন হিসাব, পাগলের বোঝে। আর আপনার উপদেষ্টা আপনারা বোঝেন না? যে স্বপ্ন পূরণ করতে পারবেন না সেই স্বপ্ন কেন মানুষকে দেখান? হাসিনা এই স্বপ্ন দেখিয়েছিল, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এই উন্নয়নের স্বপ্ন দেখিয়ে গাল গল্প বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। আজকে এই জনগণের কাছে যারা আছে এরা সবাই সচেতন। আমাদের দাবি, উপদেষ্টা মাহফুজ আলমকে অনৈক্য নৈরাজ্য সৃষ্টির দ্বারা অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এছাড়া দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। তার এপিএস মান কামাই, আর সে কি মানের ভাগ পায় না? দুবাই গিয়েছিল কেন? বেসরকারি সফরে, কোন প্রয়োজন নাই। কার সাথে মিটিং করেছে আমরা সেটা জানতে চাই। দুদককে বলবো, তার এপিএস কে ডাকতেছেন, তানভীরকে ডাকতেছেন, ডাকলে শুধু হবে, গ্রেপ্তার করা লাগবে না। আদালতে না নিয়ে, জেলে না মারো, রিমান্ডে না নিয়ে আপনারা কিসের তুলনা করতেছেন? এরকম করতে থাকলে দুদকের উপরে মানুষের রাস্তা থাকবে না। অনতিবিলম্বে যাদের নাম এসেছে ওই দুর্নীতিবাজ এপিএস ওদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং একজন নিষিদ্ধ সংগঠনের নেতা সে কিভাবে ওই চেয়ারে বসলো? কত টাকার বিনিময়ে? সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছে 60 কোটি টাকার লেনদেন হয়েছে। কার সাথে হয়েছে? সরকারকে বলবো আপনারা খতিয়ে দেখেন। এরকম একজন নিষিদ্ধ সংগঠনের নেতা যদি এই পদে বসে থাকে তাহলে 2 দিন পরে বিদেশিরাও বলবে এই সরকার মৌলবাদের জঙ্গিবাদের পাহারাদার। তার প্রমাণ হলো এই বম্ব জাহাজ। আমাদের দাবি হলো এই জাহাজকে অপসারণ করতে হবে।
অবসান করবেন, এরপরে ছেড়ে দিবেন না, তাকে গ্রেফতার করতে হবে। আজকে গ্রেফতার না করলে ওই চোরা কেউ হবে। কথা স্পষ্ট, দুর্নীতিবাদ, জঙ্গিবাদ, মৌলবাদকে কোন ছাড় দিবে না গণ অধিকার পরিষদ, ছাড় দিবে না যুব অধিকার পরিষদ। আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে চাই, আর এই জন্য আমরা চাই ঐক্য। কিন্তু চুনার গাদ্দারদের সাথে কোন ঐক্য গণ অধিকার পরিষদ করবে না। ঐক্য আছে, আমাদের সবার মধ্যে ঐক্য আছে, কিন্তু যারা এই চুনার চেতনা বিক্রি করে জনগণের সাথে বেইমানি করেছে, তামাশা করেছে, যারা যারা প্রতারণা করেছে, যারা জনগণকে ধোঁকা দিয়েছে, ওদের ডাকে আর কোন ঐক্য হবে না। গণ অধিকার পরিষদ আজকে এই সমাবেশ থেকে ঐক্যের আহ্বান করছে। গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, সেই গণঅভ্যুত্থানের সকল শক্তির মধ্যে আমাদের একতা ধরে রাখতে হবে। গণ অধিকার পরিষদ কি দাবি করছিল? আপনারা জাতীয় সরকার গঠন করেন, অন্যথায় এইভাবে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন না। এখন কি হয়? এখন তো অনেকেই বলে যে একমাত্র গণ অধিকার পরিষদ তারাই সঠিক বলেছিল। আমাদের বয়স কম হতে পারে, কিন্তু অভিজ্ঞতা আপনাদের কারো থেকে কম নয়। 2008 সালের কোন সংস্কার আন্দোলন, 24 সালের গণঅভ্যুত্থান, যখন কেউ আন্দোলন করার সাহস পেত না, এই পল্টন মোড়ে আমরা 3-400 নেতা কর্মী সবসময় মিছিল করেছি। 24-এর দামি নির্বাচনের আগে আমরা মিছিল করেছি, তখনই আমরা বলেছি হাসিনা মোদীর নির্বাচন বর্জন করে জনগণ। সাথী বন্ধুগণ, আমার সর্বশেষ কথা, আমরা নৈরাজ্য চাই না, যমুনা ঘাটও চাই না, শাহবাগও চাই না। আমরা চাই জনগণের দাবি সরকার আলোচনার ভিত্তিতে মেনে নেবে। সরকার যদি দমকের মনোভাব নিয়ে কাজ করতে চায়, আমরা সরকারকে সহযোগিতা করতে পারবো না। আমাদের সর্বশেষ কথা হল, আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। আমরা তাদেরকে সময় দিয়েছিলাম, ইতিমধ্যে 10 মাস চলছে, 9 মাস পার হয়ে গেছে। গণহত্যার বিচার করতে পারেন নাই, আওয়ামী লীগের কিছুই শিখতে পারেন নাই। 28 অক্টোবর 2023 সালে এই পল্টন থেকে, সারা দেশ থেকে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের 28 জন নেতা কর্মী গ্রেপ্তার করেছিল। এত বড় গণঅভ্যুত্থান, 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, এখনো পর্যন্ত আওয়ামী লীগের 3,000 কে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই। তার মানে কি? তার মানে এই সরকারের কতিপয় উপদেষ্টা যেমনি বড় সাদের মান্যদের জামিন করেছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের পাহারা দিচ্ছে, আওয়ামী লীগের পুনর্বাসন করছে। আওয়ামী লীগ গঠনের সাথে তারা জড়িত ছিল। আমরা জেনে গিয়েছিলাম, আমরা প্রতিবাদ করেছি যে উপদেষ্টারাই রিফাইন আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত। এই ষড়যন্ত্র ফাঁসার কারণে সাদের মান্যদের মাধ্যমে উপদেষ্টা পরিষদের কতিপয় ব্যক্তি রিফাইন আওয়ামী লীগ গঠন করতে পারে নাই। সর্বশেষ কথা, আওয়ামী লীগের অধ্যায় শেষ। এখন আর আওয়ামী লীগের বিষয়ে গরম গরম বক্তব্য লাভ নাই। আওয়ামী লীগ আগামী নির্বাচন কেন, বাংলাদেশে আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ শেষ, মুসলিম লীগের মতন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। এখন নতুন ভাবে গণঅভ্যুত্থানের শক্তি আমরা যারা রয়েছি, আমাদেরকে একসাথে কাজ করতে হবে। আগামীতে অবশ্যই জাতীয় সরকার গঠন হতে হবে, সেটি হোক নির্বাচনের আগে বা নির্বাচনের পরে। ঐক্যমতে সরকার ছাড়া গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল মতপথের মানুষের সরকার ছাড়া এই রাষ্ট্রকে কোনোভাবেই নতুন বাংলাদেশ হিসেবে গঠন করা যাবে না। সুতরাং আমি সকল অভ্যুত্থানের শক্তিকে বলবো, বিএনপিকে বলবো, জামাতকে বলবো, ইসলামী আন্দোলনকে বলবো, এমনকি আমাদের সহযোদ্ধা এনসিপি নেতাদেরকে বলবো, অন্যান্য ইসলামপন্থী বামপন্থী নেতাদেরকে বলবো, আসুন
সরকার যদি আমাদেরকে না ডাকে আমরা নিজেরা বসি, প্রয়োজনে গণ অধিকার পরিষদ উদ্যোগ নেবে, সবাইকে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করবে গণ অধিকার পরিষদ। সরকার যদি না উদ্যোগ নেয়, কাউকে না কাউকে তো উদ্যোগ নিতেই হবে। আমরা তরুণরা 18 সাল থেকে হাসিনা পতনের উদ্যোগ নিয়েছি। 24 সালে আমাদের সভাপতি রাখলো, যখন কেউ কথা বলে নাই, নির্দেশনা দেয় নাই, তখন সে বলেছে সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। এখন এই মাস্টার মাইন্ড এসে বস্ত তোলে, আরে নুরকে, রাশেদ খানকে, মঞ্জুর মোর্শেদকে, ফারুক হাসানকে, হাসানুল মামুনকে, এখানে বক্তারা বলেছে নুর যতদিন মার খাইছে তুমি মাস্টার মাইন্ড ততদিন রাজপথে ছিল না। সুতরাং ওই মাস্টার মাইন্ডগিরি এখন আর দেখাইতে আসছে না, জনগণ ওই মাস্টার মাইন্ডগিরি কিন্তু ছুটাই দিবে। তুমি এখন অনেকটা মাস্টার মাইন্ড। আমার সর্বশেষ কথা, গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে সব থেকে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় হল আমাদের ছোট ভাই আসিফ মাহমুদের মিনিস্ট্রি, সব থেকে দুর্নীতিগ্রস্ত। তিনি গণ অভ্যুত্থানের নেতা, শ্রদ্ধা জানাই, সেলুট করি। গণ অভ্যুত্থানের সময় আমরা একসাথে কাজ করেছি, এখনো তো স্বীকার যাবে না, অনেক ইতিহাস আছে। এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বিএনপি সহ অন্যান্য দলকে বলেছিলাম 2018 সালের কুসংস্কার আন্দোলন আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের অভিজ্ঞতা রয়েছে। 24 সালে এই আন্দোলন আবার ফিরে এসেছে, কাজে লাগাতে হবে। বিএনপি আমাদের সেই কথায় তারা রাজি হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য শুনে তিনি গ্রহণ করেছিলেন, তাকে ধন্যবাদ জানাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নুরুল আকমর, রাশেদ খান সহ আমরা একসাথে আলাপ আলোচনা করেছি, একসাথে সমন্বয় করেছি কিভাবে হাসিনার পতন ঘটানো যায়। ছাত্রদের পক্ষ থেকে সর্বপ্রথম আমাকে বলা হয়েছিল, ভাই আপনারা যেহেতু আমাদের সিনিয়র, এই আন্দোলন আপনাদের হাতে তৈরি, সুতরাং আপনারা দলগুলোকে নামতে বলেন। আমরা আর পারতেছি না, একসময় আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল না, তখন তারা বলেছিল। এরপরে রাজনৈতিক দলগুলো রাজপথে নেমে গিয়েছে, সরকারের পতন হয়েছে। বন্ধুরা এখন বলেন, গণ অভ্যুত্থানে কি রাজনৈতিক দলগুলোর ভূমিকা নাই? গণ অভ্যুত্থানে যেমনিভাবে এনসিপির নেতাদের ভূমিকা আছে আমরা অস্বীকার করি না, অন্যান্য সকল দলের যারা প্রতিবাদ লড়াই করেছে সবার ভূমিকা আছে। সুতরাং কৃতিত্ব দেখাতে আসবেন না, ক্যারিট চিন্তাই করতে আসবেন না। সবার মূল্যায়ন করার দায়িত্ব ছিল আপনাদের, সেটি পারেন নাই। এই কারণে এখন পদত্যাগের দাবি। 10 মাসের মাথায় এসে দুদকে দৌড়াইতে হচ্ছে, না জানে 2 দিন পরে আবার কাশিমপুরে কেরানীগঞ্জে যাওয়া লাগে। আমরা সেটি চাই না, কিন্তু যে দুর্নীতি করেছেন মাত্র দুদক 2 দিন পরে কেরানীগঞ্জে কাশিমপুরে গেলেও জনগণ আবার হবে না, প্রতিবাদও করবে না। এই পরিস্থিতি তৈরি করেন না। একজন তো গতকাল ক্ষমা চাইছে, কিন্তু পদত্যাগ করার আগে মাহফুজ আলমকে কোনো ক্ষমা করা যাবে না। কিসের ক্ষমা? অন্যায় করেছ, শাস্তি হবে। তোমরা গণ অভ্যুত্থানের চেতনার সাথে গালাগালি করেছ, শাস্তি হবে। এইভাবে কোনো ক্ষমা হতে পারে না। আমি যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই, তারা একটি চমৎকার প্রোগ্রামের আয়োজন করেছে এই দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। এই দুর্নীতিগ্রস্ত একই সাথে অনেক সৃষ্টিকারী এই জঙ্গিবাদের যে একজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 3 জনের পদত্যাগের দাবিতে যুব অধিকার পরিষদের ধারাবাহিক প্রোগ্রামের অংশ হিসেবে এই প্রোগ্রাম আজকে তারা আয়োজন করেছে। এই ধরনের কর্মসূচি সবসময় চলবে, যতক্ষণ পর্যন্ত তাদের পদত্যাগ নিশ্চিত হবে এই কর্মসূচি চলবে।